মোটামুটি ঠিক আছে সবাই। তো আজকে তোদের আবার নতুন ক্লাস স্টার্ট হচ্ছে। ইম্পর্টেন্ট কথা যেটা, দেখ, যদি তোরা আগের ক্লাসগুলো না দেখে থাকিস সেগুলোকে একটুখানি দেখে নেবার পরেতে আজকের ক্লাসটা থেকে তোরা স্টার্ট করিস, নাহলে তোদের বুঝতে বা অঙ্ক করতে একটুখানি সমস্যা হবে। তো ঠিক আছে, আশা করবো যে তোরা সেগুলোকে দেখে নিবি। দেখে নেবার পরেতে তোরা কি আসবি না, আজকের ভিডিওটা তোরা দেখতে পাবি। কিরকম কথা দেখ, আমরা আগের ক্লাসে ঠিক যেখানেতে শেষ করেছি সেই সেখান থেকেই আজকে স্টার্ট করব। কোথায় শেষ করেছিলাম আগের দিনেতে? না, আমরা আগের দিনেতে ওই ত্রুটির সমবায় নিয়ে আলোচনা করেছিলাম। সেই ত্রুটির সমবায়ের আজকে কয়েকটা নিউমেরিক্যালস আমরা দেখে নেব, যেগুলো তোদের ক্ষেত্রে এই সেমিস্টারেতে আসার জন্য, অর্থাৎ এই কামিং যে তোদের সেমিস্টার, যেটা তোদের এই অক্টোবর মাসের এন্ডে বা নভেম্বরের শুরুতে তোরা দিতে চলেছিস, সেই পরীক্ষাতে তোদের আসার কথা, মানে আসতে পারে। আর তার সাথে সাথে আমরা আজকে আরো যেটা শিখে নেব সেটা হচ্ছে কি তাৎপর্যপূর্ণ সংখ্যা। তো এই দুটো জিনিস নিয়েই কি থাকবে আজকে তো ক্লাসটা থাকবে। তো প্রথমে যে কথা বললাম, ওই আগের ক্লাসেতে আমরা যেগুলো করেছিলাম সেই সেখানের শেষ থেকে, অর্থাৎ ওই তোদের ত্রুটির সমবায় রিলেটেড কয়েকটা নিউমেরিক্যালস করিয়ে দেবার পরেতে আমরা আজকের ক্লাসের অর্থাৎ নতুন টপিকের তাৎপর্যপূর্ণ সংখ্যা সম্বন্ধে ডিসকাশন করব। পয়েন্ট ক্লিয়ার তোদের কাছে? তো চল, তো আগের ক্লাসেতে আমরা যেখানেতে শেষ করেছিলাম সেখান থেকে আমরা নিউমেরিক্যালস নেওয়া স্টার্ট করি। ধর, তোদের যে নিউমেরিক্যালস এর কথা বলছি, প্রথমেতেই ধর, আগের ক্লাসেতে আমরা দেখেও ছিলাম। দেখ, তোদের এখানটা থেকে আমি আজকের ক্লাসের ফার্স্ট নিউমেরিক্যালস এর কথা দিয়ে দিই। দেখ, এই এখানে যে তোদের দিয়ে দিচ্ছি, ধর এই সংখ্যা জেড ইকুয়াল টু কি দিয়ে দিচ্ছি, দেখ, a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই c টু দি পাওয়ার 3 দিয়ে তোদের আমি বললাম যে এই জেড সংখ্যাটির, অর্থাৎ এই জেড বলে আমি যে ঘটনাটা এখানে লিখেছি, জেড সংখ্যাটির আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। ওকে, একদম সিম্পল নিউমেরিক্যালস দিয়ে আজকের ক্লাস স্টার্ট করলাম। তো তোরা সেটাকে একটুখানি দেখে নেবার চেষ্টা কর বা করার চেষ্টা কর। ওকে, তো যাই হোক, তোরা যারা যারা দেখছিস তারা অবশ্যই করবি কি, আমার ভিডিওটাকে পজ করবি, ভিডিওটাকে পজ করে নিজেরা একবার তোরা নিজেরা করে নেওয়ার চেষ্টা করবি। তারপরেতে আমি যে সলিউশনটা করছি সেটার দিকে তাকানোর চেষ্টা করবি। আগে যেন আমার সলিউশন দেখে ফেলিস না, তাহলে কিন্তু তোদের শেখাটা কমপ্লিট হবে। তো চল দেখ, আমি যদি এটা সলিউশন তোদের সাথে করতে থাকি, কি কথা আসবে দেখ তো। আমাকে বলেছে কি আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি মানে আমরা সবাই শিখেছি কত, ডেল্টা জেড বাই জেড, তাকে বলেছি কত আপেক্ষিক ত্রুটি। তোদের ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম। ফর্মুলার সময় এখানে কি আছে দেখ, এর পাওয়ার এতে কত আছে 4, তাহলে এখানটাতে লিখবো কত 4 ইন্টু ডেল্টা এ বাই এ, প্লাস বি এর পাওয়ার এতে কত আছে 1/3, তাহলে সেটাকে লিখবো কত 1/3 ইন্টু ডেল্টা বি বাই বি, প্লাস সি এর পাওয়ার এতে কত আছে দেখ 3, তাহলে সেখান থেকে লিখবো কত 3 ইন্টু ডেল্টা সি বাই সি। অর্থাৎ এক লাইনেই আমাদের এই জিনিসটার সমাধান করে ফেলতে পারবো। এবং তোরা মাথার মধ্যে রাখবি, তোদের যেহেতু এমসিকিউ প্যাটার্নেতে কোয়েশ্চেন আসছে, সেখানেতে এমন কোয়েশ্চেনই দেবে যেসব কোয়েশ্চেন গুলোকে তোরা কিন্তু ম্যাক্সিমাম হলেও 2 মিনিটের মধ্যে সলভ করে ফেলতে পারিস। তো কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড আশা করবি যে খুবই সহজ হবে, এরকম নয় যে তোদের কোয়েশ্চেন প্যাটার্ন খুব কঠিন হবে। তো দেখ, যেমন এই আমাদের অঙ্কটা দিলাম, এই রকম ধরনেরই তোদের ছোট ছোট কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে। তো দেখ, তাহলে আমাদের এখান থেকে কি করে নিলাম, প্রথম নিউমেরিক্যাল আজকের আমরা দেখে নিই। এরপরেতে চ আমরা আজকের ক্লাসের পরের নিউমেরিক্যালসটা দেখব। তাহলে আজকের ক্লাসের পরের নিউমেরিক্যালস নে, নিউমেরিক্যালস নাম্বার 2। সেখানে তো তোদের আমি কি দিয়ে দিচ্ছি দেখ, তোদের আগের দিনেতে আমি ডিসকাশন করেছিলাম সরল দোলক কি। তো সরল দোলক কি সেটা সম্বন্ধে তোদের জানা ছিল, যদি না জানা থেকে থাকতো আগের ক্লাসেতে আমি ডিসকাশন করে দিয়েছি হালকা করে, যেটুকুনি তোদের এই নিউমেরিক্যালস করার কাজে লাগবে। তো সেটা না জানা থাকলে সেটাকে তোরা একবার দেখে নিবি, দেখে নেবার পরেতেই অঙ্কটাতে আসবে। কি কথা আসছে দেখ তো, সরল দোলক, সরল দোলকের পর্যায়কাল। ওকে, সেটা কোন ফর্মুলা দিয়ে হয় যদি না জানা থাকে শুনে নে, সেটা বলা হচ্ছে কি 2 পাই রুট ওভার অফ এল বাই জি।
এখানেতে কোন কোয়ান্ট সংখ্যাটাকে কি বলে দেখ, টি। এই টিটাকেই বলা হয় কি পর্যায়কাল। এল, এলটাকে বলা হয় কি দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? না আমাদের এই যে সরল দোলকটার আছে সেই সরল দোলকের সুতোটার দৈর্ঘ্য। ওকে, তাহলে এখানটা থেকে এল বলতে কি করছি, দৈর্ঘ্য। এখানে স্মল জি বলতে আমাদের কি বোঝাচ্ছি, আর সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ওকে, এবারেতে আমরা সবাই শিখেছি দেখ এই যে অভিকর্ষজ ত্বরণ আছে তার ভ্যালুস কত হয়, সাধারণত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। সেটা আমাদের জানার কথা, কিন্তু আমাদের এই অঙ্কের সাথে কিন্তু তার কোনো ডিলস নেই, এটা তোদের জাস্ট কাইন্ড অফ ইনফরমেশনের জন্য। এর পরের কথায় এই অঙ্কতে চলে আয়। এই নিউমেরিক্যালসটাতে এবার আমাদের কি কথা নিচ্ছি দেখ, এখানটাতে বলে দেয়া আছে না 1 মিলিমিটার সঠিকতায়, 1 mm সঠিকতায়, সঠিকতায় বলতে নিশ্চয়ই বুঝতে পারছিস যার ইংরেজি টার্ম ছিল কত, অ্যাকিউরেসিতে। 1 মিলিমিটার সঠিকতায় এল এর মাপ, অর্থাৎ এই যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যের মাপ, এল এর মাপ হচ্ছে কত না 20 সেন্টিমিটার। ওকে, আর কি কথা বলছি দেখ, আর কথা বলছি না 1 সেকেন্ড বিশ্লেষণ ক্ষমতায়, 1 সেকেন্ড 1 সেকেন্ড বিশ্লেষণ ক্ষমতায়, বা যেটাকে আমরা বলে দিচ্ছি ধর সূক্ষ্মতায়, সময়ের মাপ আমরা পেয়েছি কত না, সময়ের মাপ পেয়েছি, যে সময় পেয়েছি, সময় মাপ সেটা পেয়েছি হচ্ছে কত 90 সেকেন্ড। ওকে, আর এটুকুনি কথা আরো বলে দেয়া আছে, এই 90 সেকেন্ডের মধ্যে আমাদের সরল দোলকটা দোলন সম্পূর্ণ করেছে কতবার না, দোলন সম্পূর্ণ করেছে তোর হচ্ছে 100 বার। ওকে, এই কথাগুলোকে দিয়ে তোদের আমাদের বের করতে বলেছে কি না, তোদের বের করতে বলেছে হচ্ছে জি এর সঠিকতা কত, অর্থাৎ স্মল জি এর সঠিকতা কত। ওকে, খুবই সহজ অঙ্ক, একবার তোরা নিজেরা ট্রাই করবি, না হলে তারপরেতে ভিডিওটা অন করে এটাকে করার চেষ্টা করবি। তো তোরা একবার পজ করে নিবি, পজ করে নিয়ে এটাকে করার চেষ্টা করবি, আমি তোদেরকে এটা করে দেওয়ার কথা দেখছি। দেখ দেখ এখান থেকে কি আছে, টি। যদি আমরা এটাকে বোথ সাইডে তো স্কোয়ার করি কত দেখতে পাবো, দেখ তো টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি। আমাকে কার সঠিকতা নির্ণয় করতে বলেছে, জি এর সঠিকতা নির্ণয় করতে পেরেছে। তাহলে আমাদের এখান থেকে লিখবো কত দেখতো, জি ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। তাহলে আমাকে কি বলছে না, জি এর সঠিকতা নির্ণয় করো, অর্থাৎ জি এর আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। ওকে, তাহলে এখানেতে যখন আমাকে বলছে সঠিকতার কথা বের করো, অ্যাকচুয়ালি আমাকে এখানটাতে কি বের করতে বলছে, জি এর আপেক্ষিক ত্রুটি, অর্থাৎ জি এর আপেক্ষিক ত্রুটি না বলে যদি তোরা সেটাতে শতকরা ত্রুটি বের করিস তাহলেও তোদের কাজটা হয়ে যাবে। ওকে, তাহলে তোদের এখান থেকে করছিস কি না, জি এর এই শতকরা ত্রুটি বের করছিস। তাহলে দেখ তোদের ইকুয়েশনটা পেয়ে গেছিস কত, এই এখান থেকে জি এর শতকরা ত্রুটি বলতে গেলে তোরা কত বসাবি, ডেল্টা জি বাই জি, সেটা ইকুয়াল টু তোরা কত লিখবি দেখ তো, ডেল্টা এল বাই এল, প্লাস এখান থেকে কত লিখবি 2 ইন্টু ডেল্টা টি বাই টি। কেন এরকম লিখলাম ভাই, সিম্পল কথা বুঝতে পারছিস, দেখ এখানে যে 4 পাই স্কোয়ার আছে, এই 4 পাই স্কোয়ারটা তো একটা সঠিক সংখ্যা, অর্থাৎ এটা একটা ধ্রুবক সংখ্যা, যে ধ্রুবক সংখ্যার কখনো ত্রুটি হতে পারে না। এল, এল কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের শতকরা ত্রুটি থাকতে পারে, এবং সেই দৈর্ঘ্যের শতকরা ত্রুটিটার মান কত লিখছি না আমরা, ডেল্টা এল বাই এল। তোরা যেন কনফিউজ হয়ে যাস না যে শতকরা ত্রুটি আর আপেক্ষিক ত্রুটির মধ্যে তফাৎ কি, সিম্পল ল্যাঙ্গুয়েজ, শতকরা ত্রুটি বের কর বা আপেক্ষিক ত্রুটি বের কর, দুটোর ক্ষেত্রেই তোদের এই ডেল্টা জি বাই জি বা ডেল্টা এল বাই এল এই প্যারামিটার গুলোকে লিখতে হচ্ছে। এগুলো করলে তোরা কি পাচ্ছিস না, আপেক্ষিক ত্রুটির মান পাচ্ছিস, শতকরা করতে গেলে সিম্পল কথা সেটাকে তোরা শুধু 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিবি। তো এর পরের কথায় তাহলে দেখ ডেল্টা এল, ডেল্টা এলটা কি জিনিস ভাই না, ডেল্টা এলটা হচ্ছে কি দৈর্ঘ্য পরিমাপ করার সময়তে আমাদের কতখানি আমাদের তোর ছিল কি অ্যাবসলিউট এরর ছিল। ওকে, তা অ্যাবসলিউট এররের বাংলা কি ছিল তোরা পড়েছিস, সেটা সম্বন্ধে এবার তোরা দেখ। আচ্ছা, তাহলে দেখ
সেটার অ্যাবসলিউট এরর অর্থাৎ ডেল্টা এল তার ভ্যালুসটা এখানেতে কোয়েশ্চেনেতে কত দিয়ে দেওয়া আছে? দেখ কোয়েশ্চেনেতে সেটা দিয়ে দেওয়া হচ্ছে যে তোর 1 মিলিমিটার। তাহলে এখান থেকে লিখছিস কত? 1 মিলিমিটার। আর হ্যাঁ, তোদের বলেই রাখি বাবা, অ্যাবসলিউট এররও তোরা না হলে ভুল করে ফেলবি, যে ডেল্টা এল তার বাংলা কত ছিল দেখ তো। ডেল্টা এল এর বাংলা ছিল হচ্ছে আমাদের চরম ত্রুটি। হ্যাঁ, যেন ভুল করিস না, যেটাকে ইংরেজিতে বলা হয় কি? অ্যাবসলিউট এরর। তো দেখ তাহলে ডেল্টা এল লেখা আছে কত? 1 মিলিমিটার। এল অর্থাৎ দৈর্ঘ্যের মাপ কোয়েশ্চেনে কত দিয়ে দেওয়া আছে দেখ তো, সেটা দিয়ে দেওয়া আছে দেখ 20 সেন্টিমিটার প্লাস 2 লিখলাম। ডেল্টা টি অর্থাৎ সময় পরিমাপ করার সময়তে কতখানি অ্যাবসলিউট এরর ছিল বা চরম ত্রুটি ছিল, সেটাই এখানেতে কোয়েশ্চেনেতে দিয়ে দেওয়া আছে দেখ 1 সেকেন্ড। তাহলে এখানটাতে লিখছিস কত? 1 সেকেন্ড ডিভাইডেড বাই টোটাল টাইম কতখানি মেজার করেছিস? টোটাল টাইম মেজার করেছিস কত? 90। তাহলে এখানটাতে লিখছিস কত? 90। এবারে দেখ তোরা তাহলে বলবি স্যার এই যে এই মধ্যে কতগুলো টোটাল দোলন সম্পন্ন করেছে, এই যে 100 টাইম, এটার কি স্যার কোনো গুরুত্ব নেই? না, এটার কিন্তু তোদের আমাদের এই এরর ক্যালকুলেশন করার সময় বা আপেক্ষিক ত্রুটি ক্যালকুলেশন করার সময় তার কোনো গুরুত্ব নেই, অর্থাৎ ওই জিনিসটাকে নিয়ে আমাদের বদল হওয়ার দরকার নেই। তাহলে এখান থেকে ভ্যালুসটা কত চলে আসছে ভাই দেখ তো? 1 মিলিমিটার, তাহলে সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করবি, কত আসছে দেখ তো? 0.1/20 প্লাস 2/90। ওকে, তাহলে এখানটা থেকে তোরা সিম্পলিফাই করে এটাকে ক্যালকুলেশন করবি। ক্যালকুলেশন করলে তোরা যেটা পাবি সেটা দেখবি যে কত আসছে দেখ তো। সেটা পেয়ে যাবি হচ্ছে যে তোর এখান থেকে পাবি যে 0.027। ওকে, তাহলে এখান থেকে তোরা কি দেখে নিলি? ডেল্টা জি বাই জি তার ক্ষেত্রে মানটা তোরা কত পেয়ে গেলি? না 0.027। ওকে, তাহলে এবারে তো আমাদের এখানটাতে বের করতে বলেছিল কি জি এর সঠিকতা কত। তাহলে অ্যাকচুয়ালি আমাকে সেটা বলার কথা কি ছিল? শতকরা ত্রুটি। তাহলে শতকরা ত্রুটি বলতে গেলে আমাকে কি করতে হবে? শতকরা ত্রুটি বলতে গেলে আমাকে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ভাই। তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেই ভ্যালুসটা আমরা কোথায় করছি দেখ তো? এখানটাতে একটু ছোট্ট করে একটা অন্য একটুখানি জায়গায় করে নে। তাহলে দেখ এখান থেকে করছিস কত? ডেল্টা জি বাই জি ইন্টু 100%। সেটা করলে তোদের অ্যান্সারটা কত চলে আসবে দেখ তো? 2.7%। অর্থাৎ এখানেতে শতকরা ত্রুটির মান হচ্ছে কত? না 2.7%। ওকে, তাহলে এই হলো কিনা তোদের কাজ। বোঝা গেছে কথা? এর পরের কথায় আমরা যাব, অর্থাৎ পরের নিউমেরিক্যালসে যাব। দেখ আমাদের কথা কিসের কথা বলছি দেখ, ধর পরেরটাতেই আয়। এরকম অঙ্ক দেয়া আছে, অর্থাৎ 3-এর দাগের অঙ্ক নে, দাগ নাম্বার নে। কি করছিস দেখ তো? ধর লেখা আছে ব্যাসার্ধ পরিমাপের ক্ষেত্রে ত্রুটি হচ্ছে 2%। ওকে, আমাদের কি বললাম? ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি। ওকে, সেটা হচ্ছে কত? 2%। এই ব্যাসার্ধটা কার ব্যাসার্ধ? সেটা ধর কোয়েশ্চেনেতে বলে দেয়া আছে, সেটা হচ্ছে কোনো একটা গোলকের ব্যাসার্ধ। ওকে, দিয়ে আমাকে বের করতে বলেছে এর আয়তন পরিমাপে ত্রুটি কত আসবে। ওকে, তাহলে মানে এখান থেকে সিম্পল কোয়েশ্চেন দিয়েছে এর আয়তন পরিমাপে ত্রুটি কত। আয়তন পরিমাপে ত্রুটি কত। ওকে, নিজের একবার ভিডিওটাকে পজ করে নেওয়ার চেষ্টা করবি, তারপরেতে আমার এখানেতে অঙ্ক করতে আসবে, মানে আমি যেটা করব সেটা সলিউশনটা দেখ একবার দেখে নিস, করে নে। সিম্পল কোয়েশ্চেন কিন্তু একদমই। চল সেটাকে সলভ করা যাক। দেখ আমাদের এখান থেকে কার কথা বলছি আমি? গোলকের কথা বলছি। এখানেতে কার পরিমাপ করার কথা বলছি? না গোলকের আয়তন। আয়তনকে আমাদের কোন অক্ষর দিয়ে লিখি? ক্যাপিটাল ভি অক্ষর দিয়ে লিখি। ক্যাপিটাল ভি এর মান কত হয়? না গোলকের আয়তন আমরা সবাই শিখেছি 4/3 পাই আর কিউব। আমাকে কি করতে হবে? না আয়তন পরিমাপে ত্রুটি বের করতে হবে। এটা কি ধরনের ত্রুটিতে দিয়ে কোয়েশ্চেন দিয়েছে? এটা দিয়েছে হয়েছে শতকরা ত্রুটিতে। অর্থাৎ আমাকেও এখানতে ভলিউমটা অর্থাৎ আয়তনটা কোথায় বের করতে হবে? শতকরা ত্রুটিতে বের করতে হবে। আর শতকরা ত্রুটিতে কোয়েশ্চেন বের করার জন্য আমাদের আগের স্টেপ কি থাকে? না আগে আমরা তার আপেক্ষিক ত্রুটিটাকে বের করে নেব, নেবার পরেতে আমরা কি করব? বাকি ক্যালকুলেশন করব।
তাহলে এখানটা থেকে কত দেখছিস দেখ তো, 4/3 পাই, সঠিক সংখ্যা অর্থাৎ কনস্ট্যান্ট নাম্বার, তার কোনো ত্রুটি থাকে না। তাহলে ত্রুটি কোথায় থাকবে না ব্যাসার্ধ পরিমাপে, সেটার আপেক্ষিক ত্রুটি কত ডেল্টা আর বাই আর, এর পাওয়ারে অর্থাৎ ঘাতে কত আছে 3, সেই 3টা কোথায় চলে আসে এখানেতে। তাহলে এখানটা থেকে উত্তর করার সময় কত দেখছিস 3, ডেল্টা আর বাই আর সেটাই কি ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি, সেটা কত আছে 2%। তাহলে এখানটা থেকে অ্যান্সার সিম্পল ভাবে তোরা বলে দিচ্ছিস কত 6%। অর্থাৎ আয়তন পরিমাপের ত্রুটি এর অ্যান্সার হিসাবে তো তোরা বলে দিবি কত না সেটা হচ্ছে 6%। ওকে, তোদের কিন্তু সেমেস্টার এক্সামেতে ঠিক এই ধরনেরই কোয়েশ্চেন আসতে চলেছে। তোরা সেটাকে কিন্তু আমার সাথে সাথে মানে আমার ক্লাসের সাথে সাথে তোরাও নিজেদের খাতায় করতে করতে নিজেদেরকে তৈরি করতে থাক। হলো, এরপরেতে আমরা চলে যাব কিসের কথায় না, এই তো এই ধরনের অঙ্কগুলোকে তোরা দেখতে থাকছিস, এই ধরনের অঙ্কগুলো তোদের হয়ে গেলে তোরা কিসে আসবি না আজকের ক্লাসের যেটা মেন টপিক অর্থাৎ তাৎপর্যপূর্ণ সংখ্যা নিয়ে যে আলোচনা সেই কাজেতে তোরা আয়। রাইট, তো চল এবারে তো আজকে আমরা আজকের ক্লাসেতে তাৎপর্যপূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করি। ওকে, আচ্ছা, এই কথার মূল ব্যাপার কি আসছে দেখতো, তাহলে আগে হেডিং দিয়ে দে তাৎপর্যপূর্ণ সংখ্যা। আচ্ছা, তাৎপর্যপূর্ণ সংখ্যার ইংলিশ টার্মটাও তোদের একটুখানি পরিচিত থাকা উচিত, এটাকে বলা হয় কি সিগনিফিকেন্ট ফিগার। দেখ আমরা তো কোনো রাশিকে লেখার জন্য অর্থাৎ কোনো কোয়ান্টিটির মানকে লেখার জন্য একটা সংখ্যা লিখে দিই, কিন্তু সেই সংখ্যাগুলোর মধ্যে সবগুলো সংখ্যাই কি আমাদের কাজে লাগবে, মানে সবগুলো সংখ্যাই কি আমাদের গুরুত্বপূর্ণ? তো সেই জিনিস নিয়ে আলোচনা করার জন্য আমাদের কি করতে হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করতে হচ্ছে। তো দেখ, এটা করতে গেলে আমরা কিরকম ভাবে করছি, এটাকে আমরা উদাহরণের সাহায্যে আস্তে আস্তে শিখতে থাকবো, উদাহরণগুলো আমরা নিতে থাকবো এবং তার করসপন্ডিং যে রুলস গুলো সেগুলোকে আমরা একটা একটা পাশে লিখতে থাকবো। দেখ, আমাদের এখানেতে প্রথম যে উদাহরণ নিচ্ছি, ধর আমাদের কাছে কেউ দিয়ে দিয়েছে এই সংখ্যাটা 534। এই 534 সংখ্যাটার মধ্যে কতগুলো ডিজিট আছে অর্থাৎ কতগুলো অঙ্ক আছে, ডিজিটের বাংলা তোরা শিখেছিস অঙ্ক। তাহলে আমাদের এই 534 এই সংখ্যাটার মধ্যে কতগুলো অঙ্ক আছে, দেখ এখানটাতে আছে 1 2 3। তাহলে এখানেতে তিনটে অঙ্ক আছে এবং তিনটেই কি অশূন্য সংখ্যা অর্থাৎ নন জিরো ডিজিট। অর্থাৎ যখনই কোনো অশূন্য সংখ্যা অর্থাৎ নন জিরো ডিজিট থাকে সেখানেতে সিগনিফিকেন্ট নাম্বার বা তাৎপর্যপূর্ণ সংখ্যার সংখ্যাটা টোটাল নাম্বারটাকেই ডিফাইন করবে। অর্থাৎ এখানটাতে আমি কি বলতে চাইছি দেখতো, এখান থেকে বলতে চাইছি যে এই নাম্বারটা অর্থাৎ 534 এর মধ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যা কতগুলো আসছে 3। ওকে, তাহলে এটার করসপন্ডিং আমাদের নিয়মটার কথা কি বলা হচ্ছে, দেখ সমস্ত অশূন্য সংখ্যা, সমস্ত অশূন্য সংখ্যা, অশূন্য সংখ্যা বলতে কি কার কথা বলছি, ইংরেজিতে বললে তাকে বলবো কি নন জিরো ডিজিট, সমস্ত অশূন্য সংখ্যা তাৎপর্যপূর্ণ। হলো, এরপরেতে কথায় আয়, মানে এর পরের রুলসটার কথাতে তোরা যদি দেখতে যাস সেখানটাতে আসছে কিন্তু কি কি কথা আসছে দেখতো, এরকম কথা, ধর এখানটাতে নিলাম কত 5034। দেখ এখানেতে কি আছে, একটা আমি জিরো দিয়েছি, কিন্তু এই জিরোটাও কিন্তু এখানেতে সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ, তার কারণ কি এই শূন্যটা হয়েছে কি আমাদের দুটো অশূন্য সংখ্যার মাঝে আছে। তাহলে যদি কোনো শূন্য দুটো নন জিরো ডিজিটের মাঝখানে বসে অর্থাৎ কোনো জিরো দুটো যদি নন জিরো ডিজিটের মাঝখানেতে বসে সেই জিরোটার কিন্তু সিগনিফিকেন্স আছে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা করার সময় কি কথা বলবো, দেখ এটার সিগনিফিকেন্ট ডিজিট কত 4। কেন, কেননা এখানেতে যে শূন্যটা বসেছে সেটা দুটো অশূন্য সংখ্যার শূন্যের মাঝে বসেছে। তাহলে আমাদের এখানটা থেকে নিয়মটা কি আসছে দেখতো, সেটা নিয়মটা বলছিস দুটি অশূন্য সংখ্যার মাঝে, দুটি অশূন্য সংখ্যার মাঝে থাকা শূন্যটি, থাকা শূন্যটিকে আমি জাস্ট এরকম লিখে দিচ্ছি, শূন্যটি
সেটা হচ্ছে কি সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ। ওকে, কিন্তু যদি আমাদের শূন্যটা এরকম হয়, দেখ তো কোথায় আমি লিখছি, শূন্যটা লিখছি কত, 5340, অর্থাৎ শূন্যটাকে কোথায় লিখছি, না সংখ্যাটার ডান দিকে লিখছি, যেটা হচ্ছে কিনা কিন্তু দুটো অশূন্য সংখ্যার মাঝে নেই। তাহলেতে যদি কোথাও আমাদের একটা এরকম শূন্য থাকে যেই শূন্যটা দুটো নন জিরো ডিজিটের মাঝখানে নয় এবং সেখানেতে কোনো দশমিক সংখ্যাও ব্যবহার করা নেই, সেই রকম ঘটনার ক্ষেত্রে এই যে রাইট সাইডের জিরোটা আছে সেই রাইট সাইডের জিরোটার সিগনিফিকেন্স থাকবে না। অর্থাৎ এখানেতে আমাকে সিগনিফিকেন্ট ডিজিট বলতে গেলে কটা বলবো, দেখ একটা দুটো তিনটে, অর্থাৎ এখানেতে সিগনিফিকেন্ট ডিজিট থাকবে কোনটা, না তিনটে। ওকে, তাহলে দশমিক না থাকলে ডান দিকে বসে থাকা কোনো শূন্যের কিন্তু গুরুত্ব থাকে না। তাহলে সেটাকে তোরা কি লিখে দিচ্ছিস, না নিয়মটাকে লিখছিস কি, দেখতো দশমিক ব্যতীত, দশমিক না থাকলে, তাহলে দশমিক ব্যতীত অন্তিম শূন্যগুলো, অন্তিম শূন্য বলতে কি বোঝানো হচ্ছে, না যে সমস্ত শূন্যগুলো কোন সংখ্যার রাইট সাইডেতে বসে আছে, দশমিক ব্যতীত অন্তিম শূন্য গুরুত্বহীন, যাকে আমরা ইংরেজিতে বলছি কি দশমিক ব্যতীত অন্তিম শূন্যগুলো নন সিগনিফিকেন্ট। নন সিগনিফিকেন্ট বলতে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে কি, দেখতো তাৎপর্য নেই। কিন্তু এই নাম্বারটাতে যদি এইরকম ঘটনা করতাম আমরা, দেখতো ধর এখানটাতেই বলছি 5340, মাথায় একটা শুধু আমি পয়েন্ট বসিয়ে দিলাম, তখন কিন্তু এই শূন্যটার ইম্পর্টেন্স চলে আসবে এবং তখন এখানেতে তাৎপর্যপূর্ণ সংখ্যা কতগুলো বলবো, 4। তার মানে এটা কি এলো, দশমিক যখনই লাগিয়ে দেব লাস্টে, সেই সময়তে লাস্টে যে আমরা জিরোটাকে ইনক্লুড করছি সেই জিরোটার কিন্তু গুরুত্ব চলে আসবে। তাহলে দশমিক লাগিয়ে দিলে অন্তিম জিরোর কিন্তু গুরুত্ব থাকে। তাহলে সেটাকে লিখে দিচ্ছিস কিরকম ভাবে, দেখতো দশমিক যুক্ত, তাহলে এখানটাতে কি ছিল, দেখতো দশমিক ব্যতীত, এখানটাতে তাহলে তোদের কি আসছে, দশমিক যুক্ত অন্তিম শূন্য, সেটা কি আসবে, না তাৎপর্যপূর্ণ। তাহলে দশমিক লাগানো থাকলে সেখানেতে অন্তিম যে শূন্যগুলো হয় সেই ঘটনাগুলোকে আমাদের কি বলছে, না গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি এই জিনিসটা দেখে নিয়েছিস। যদি কারোর কোনো কনফিউশন থাকে, যেগুলো আমি কথা বলেছি আবার একবার তোরা রিক্যাপ করে দেখে নিবি, তাহলে অবশ্যই সেটাকে বুঝে যাবে। এরপরের রুলস এতে আয় এবার। আচ্ছা, আগেরটাতে কত অবধি করলাম আমরা, দেখতো আগেরটাতে করলাম হচ্ছে রুলস নাম্বার 4 অবধি। এটাতে চলে আয় হচ্ছে কোথায়, না রুলস নাম্বার 5 এ। তো রুলস নাম্বার 5 এর সময় কি বলছি, দেখতো না 5340.00। দেখ এখানেতেও কি করেছি, না দশমিকের পরেতে আমি কয়েকটা শূন্য দিয়েছি এবং এখানেতে একটা ইম্পর্টেন্ট কথা কি, দশমিক লাগানো আছে। তাহলে দশমিক লাগানো থাকলে অন্তিম সংখ্যাগুলোর গুরুত্ব থাকে, অর্থাৎ এখানেতে দেখ যেহেতু দশমিক লাগিয়ে দিয়েছি তাই তারপরে যে শূন্যগুলো আছে সেই শূন্যগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। তোরা হয়তো বলবি হ্যাঁ স্যার আমরা ম্যাথামেটিক্সে পড়েছি লাস্টের শূন্যর কিন্তু গুরুত্ব থাকে না, কিন্তু না ভাই, আমাদের লাস্টের সংখ্যার গুরুত্ব থাকে। লাস্টের সংখ্যাগুলোর গুরুত্ব কি, না কোন সংখ্যার পরিমাপের মধ্যে তার মধ্যে কতখানি এরর আছে সেই এররটাকে বোঝানোর জন্য কিন্তু লাস্টের সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ। সেই জন্য শেষে থাকা শূন্যগুলোর কিন্তু আমাদের কাছে অর্থাৎ ফিজিক্সের কাছে কিন্তু গুরুত্ব আছে। তাই এটার ক্ষেত্রে আমাদের কত বলবো, তাৎপর্যপূর্ণ সংখ্যা বলে দেব কত, 6। দেখ টোটাল এখানেতে কতগুলো নাম্বার আছে, মানে কতগুলো ডিজিট আছে, সেটা হচ্ছে 6। হলো, এর পরের কথাতে তোরা চলে আসবে কি, দেখতো এরকম কথা 6 নম্বরটাতে। দেখ ধর কোথাও দিয়েছে সংখ্যা এরকম 0.0030। ওকে, তাহলে দেখ এখানেতে দশমিক লাগানো আছে, অর্থাৎ অন্তিম যে শূন্যটা আছে তার গুরুত্ব থাকবে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথাটা আছে কি, সেটা হচ্ছে কি, না দশমিকের আগে যে সবগুলো আছে সবগুলোই শূন্য, অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হচ্ছে লেস দ্যান 1। তাহলে এখানটা থেকে আমাদের এমন একটা সংখ্যা নিয়েছি যে সংখ্যাটা হচ্ছে কি লেস দ্যান 1। তাহলে সংখ্যা যদি কখনো লেস দ্যান 1 হয় সেখানেতে প্রারম্ভিক যে শূন্যগুলো থাকে তার কিন্তু গুরুত্ব থাকে না। তাহলে আমাদের কি কথা শিখে নিলাম, না কোন সংখ্যা যদি 1 এর থেকে কম হয়
তার প্রারম্ভিক শূন্যগুলোর কিন্তু গুরুত্ব থাকে না। ওকে, সেখানে দশমিক থাকুক বা না থাকুক তার কোনো কিন্তু ইম্পর্টেন্স নেই, কিন্তু প্রারম্ভিক শূন্য যেখানটাতে সংখ্যাটা হচ্ছে কি একের থেকে কম তার কোনো কিন্তু ইম্পর্টেন্স নেই, কিন্তু তার যে অন্তিম শূন্য অর্থাৎ এই শূন্যটা এর কিন্তু গুরুত্ব আছে। তাই এখান থেকে আমরা বলে দিচ্ছি কি এর সিগনিফিকেন্ট ডিজিট কত আসবে। দেখ, প্রারম্ভিক শূন্য এই তিনটে, তাদের গুরুত্ব নেই। এই শূন্যটা অন্তিম, তার গুরুত্ব আছে। এটা কি নন জিরো, তাহলে এটারও গুরুত্ব আছে। অর্থাৎ এই দুটো সংখ্যার কি রইলো আমাদের কাছে, গুরুত্ব রইলো। তাই এখানেতে সিগনিফিকেন্ট ডিজিটের মান কত চলে আসবে, 2। তাহলে এখানটার ক্ষেত্রে রুলস কি বলছে না, সংখ্যা যদি একের থেকে কম হয় তাহলে আমাদের কি কথা বলছি, সংখ্যা ইজ লেস দ্যান 1 হলে প্রারম্ভিক শূন্য গুরুত্বহীন। প্রারম্ভিক শূন্য প্রারম্ভিক শূন্য নন সিগনিফিকেন্ট বা গুরুত্বহীন। হলো? আচ্ছা, এর পরেতে যে রুলসটা আছে, যে রুলসটাকে তোরা করবি সেটার কথা কি আসছে দেখ। ধর এরকম কোন একটা জায়গাতে কোন একটা নাম্বার ছিল, এরকম লেখা ছিল দেখ 7.00 মিটার আর 7.01 মিটারই ধর। ওকে, তাহলে দেখ এই 7.01 মিটারে তো তোরা দেখেই নিশ্চয়ই বলতে পারছিস এখানে তো সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে, তিনটে। কিন্তু মনে কর আমি কি করলাম, এখান থেকে এটাকে মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করলাম। তাহলে এখান থেকে মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করলে কি করতে হয়, 10 স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এখানেতে 10 স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলেও কিন্তু সিগনিফিকেন্ট ডিজিটের সংখ্যার পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে নিয়মটা কি বলা হচ্ছে, যে একক পরিবর্তনের ফলে কিন্তু সিগনিফিকেন্ট ডিজিটের পরিবর্তন হয় না। অর্থাৎ দেখ এটার ক্ষেত্রে আমাদের সিগনিফিকেন্ট ডিজিট কতগুলো আসবে, 3। তাহলে এটার ক্ষেত্রে আমরা নিয়ম কি শিখে নিলাম, এটার ক্ষেত্রে আমরা নিয়ম শিখে নিলাম কি না, একক পরিবর্তনের ফলে, একক পরিবর্তনের ফলে ওকে সিগনিফিকেন্ট ডিজিট, সেটাকে আমি শর্ট ফর্মে কি লিখছি, এস ফুল স্টপ ডি। এস ফুল স্টপ ডি বা সিগনিফিকেন্ট ডিজিট পরিবর্তন হয় না। ওকে, আচ্ছা, এই কথাটার আরো একটু ব্যাপক অর্থ তোরা দেখে নে তো কি কথা বোঝানো হচ্ছে। ধর কোথাও আছে 6.023। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছিস এখানে তো সিগনিফিকেন্ট ডিজিট কটা আসবে, চারটে। ধর কোথাও লেখা আছে এরকম 6.023 ইন্টু 10⁻23, সেখানে তো তাহলে সিগনিফিকেন্ট ডিজিট কটা আসবে, চারটে। তাহলে এই যে পয়েন্টটা আমরা শিখলাম, এই পয়েন্টটা থেকে একটা ছোট্ট এমসিকিউ হতে পারে। এখানেতে এই 6.023 ইন্টু 10⁻23 এটাকেই কি বলা হয়, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে তোদের এখানটা থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, অ্যাভোগাড্রো সংখ্যাতে, ওকে, অ্যাভোগাড্রো নাম্বারেতে সিগনিফিকেন্ট ডিজিট কতগুলো, সিগনিফিকেন্ট ডিজিট বা তাৎপর্যপূর্ণ সংখ্যা, আমরা সেটাকেই লিখছি কি এস ফুল স্টপ ডি। কত, নিশ্চয়ই তার উত্তর তোদের এখান থেকেই তোরা পেয়ে যাবে। কতগুলো হবে স্যার, এই তো আপনি এখানেতে লিখে দিয়েছেন সিগনিফিকেন্ট অ্যাভোগাড্রো সংখ্যাটা, সেখানেতে আপনি কি লিখে দিয়েছেন না সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে চারটে। তাহলে এখানেতে অ্যাভোগাড্রো সংখ্যাতে সিগনিফিকেন্ট ডিজিটের মান চলে আসবে কত, চারটে। ওকে, তাহলে এই রকম ধরনের এমসিকিউ কিন্তু তোদের পরীক্ষায় আসতে চলেছে। আমি যেগুলোকে ক্লাসের মধ্যে ফলো করছি বা ক্লাসে লিখে দিচ্ছি, তোরা কিন্তু আস্তে আস্তে খাতায় নোট ডাউন কর। একটুখানি ভরসা রাখিস, দেখবি যে তোদের পরীক্ষায় আসার মতো সমস্ত কোয়েশ্চেন কিন্তু ক্লাসে প্র্যাকটিস হয়ে যাবে। বোঝা গেছে পয়েন্ট? এর পরের কথায় চল। আচ্ছা, এবারেতে মনে কর, আচ্ছা আগেরটাতে কত নাম্বারটা দিয়ে করলাম, দেখ তো নাম্বার 7। এবারতে নাম্বার 8। মনে কর আমি এরকম কথা বলি, যে আমি এখানেতে বোর্ডের মধ্যে আমি কি করলাম না, তিনখানা বল আঁকলাম। তাহলে আমাদের যদি বলি যে এখানেতে কতগুলো বল আছে, আমরা বলবো না, সিম্পল বলতে পারবো এখানেতে বলের সংখ্যা কত, না বলের সংখ্যা আমরা বলে দিচ্ছি কত, না 3। আচ্ছা এবারেতে একটা জিনিস বলতো, আমি কি এখানেতে এটার মধ্যে কোনো কিছু ভুল করেছি, কোনো ভুল করিনি। বল তো তিনটেই আছে, সেটা তো সব সময়তেই ফিক্সড। অর্থাৎ আমার এখানেতে বলার অর্থ এটাই যে যদি এমন কোনো জিনিস হয় যার সংখ্যা একদম ফিক্সড,
অর্থাৎ তার মধ্যে কোনো কিছু ভুলভ্রান্তি হতেই পারে না, অর্থাৎ সেটা এররলেস। সেই রকম যদি আমাদের কোনো সংখ্যা হয়, সেই সংখ্যার ক্ষেত্রে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যা কতগুলো বলবো না অসীম, অর্থাৎ ইনফাইনাইট। তাহলে এখানটাতে আমরা কি দেখলাম দেখতো, বলের সংখ্যা 3, এটা হলো কি না ফিক্সড। ওকে, এবং এই সংখ্যার মধ্যে কি হচ্ছে ত্রুটিহীন। তাহলে ত্রুটিহীন কোন সংখ্যার ক্ষেত্রে আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যার ভ্যালু কত আসবে না তাৎপর্যপূর্ণ সংখ্যার ভ্যালু আসবে ইনফাইনাইট। তাহলে ত্রুটিহীন সংখ্যা, এটার ক্ষেত্রে আমাদের তাহলে কি শিখে নিচ্ছি, তাৎপর্যপূর্ণ সংখ্যা এর ভ্যালুস কত আমরা শিখে নিলাম অসীম, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি ইনফাইনাইট। ওকে, তাহলে এটা কিন্তু তোরা শিখে। তার মানে আমাদের এখানটাতে কথা বলা হচ্ছে কি দেখতো, এটাতে আমি যেটা বলতে চাইছি, দেখ এখানেতে আমরা লিখেছি কত 3, তাহলে আমি এটাকে যদি 3 লিখি সেটাও যা সিগনিফাই করছে। আমি যদি এখানটাতে তাহলে কি লিখি দেখতো 3.0, তাহলেও এটা কারেক্ট। আমি যদি এখানটাতে লিখি 3.00, তাহলেও এটা কারেক্ট। আমি এর পাশে যতগুলোই পয়েন্ট বাড়াতে থাকি না কেন, ততখানি এটাকে আমি বাড়াতে চলতে পারি, অর্থাৎ তার মধ্যে কোনো ভুল নেই। অর্থাৎ তাহলে আমাদের এখান থেকে কথা কি বোঝাচ্ছি, যদি কোনো কোয়ান্টিটি একদম ডেফিনিট হয় বা অর্থাৎ একদম পারফেক্ট হয়, তার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত ইনফাইনাইট। অর্থাৎ অসীম অবধি আমরা যদি আমাদের পয়েন্টের পরের সংখ্যাকে বাড়াতেও থাকি, তাহলেও কিন্তু তার মধ্যে আমরা কোনো ভুল খুঁজে পাবো না। ওকে, তাহলে এইগুলো কয়েকটা হচ্ছে তোদের রুলস, যে রুলস গুলোকে কিন্তু তোদের আমাদের করতে হবে। ওকে, যদি এই জিনিসগুলো পারিস বা যদি এই জিনিসগুলো শিখে যাস, তাহলে কিন্তু তোদের কিন্তু খুব একটা আর অসুবিধা হবে না, তোরা কিন্তু যথেষ্ট ভালোভাবে এই জিনিসগুলোকে করতে পারবি। ওকে, এবারেতে আমরা এই যে তাৎপর্যপূর্ণ সংখ্যার এই ঘটনাগুলোকে দেখে নিলাম। এই তাৎপর্যপূর্ণ সংখ্যার ঘটনাগুলো থেকে তোদেরকে আমি কয়েকটা এক্সাম্পল দেব, যেগুলোকে তোরা আমাকে করে বলবি। ওকে, মানে যেগুলো তোদের হচ্ছে কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখ তো আজকের ক্লাসেতে আমরা কটা এক্সাম্পল নিয়েছিলাম, দেখ 3 নম্বর এক্সাম্পল নিয়েছিলাম। তাহলে আজকের ক্লাসের 4 নম্বর এক্সাম্পলটায় চলে আসো। রাইট, তাহলে এক্সাম্পল নাম্বার 4 এতে আমি তোদেরকে কি দিচ্ছি, তোরা আমাকে একটুখানি বলবি তো। দেখ তোদের এখানটা থেকে আমি বের করতে বলছি তাৎপর্যপূর্ণ সংখ্যা বের করো। তার জন্য আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখ তো 0.0010200। একবার উত্তরটা আমাকে বের করে বলবি না, এই সংখ্যাটির ক্ষেত্রে তোরা বের করবি কত তাৎপর্যপূর্ণ সংখ্যা। ওকে, কত আসবে তোরা একটু বলার চেষ্টা কর। দেখ তোদের রুলস তো শিখিয়েছি, কি শিখিয়েছি, নাম্বারটা প্রথমেতেই চলে আসছে কত, এখানেতে যে সংখ্যাটা নিয়েছি সেই সংখ্যাটা আমাদের প্রথমেতেই চলে আসছে কত, দেখ আরামসে বলতে পারবি এখানে সংখ্যাটা হচ্ছে কত না 1 এর থেকে কম। তাহলে 1 এর থেকে যদি কম হয়, তার শুরুর দিকে যে শূন্যগুলো আছে সেই শূন্যগুলোর কোনো গুরুত্ব নেই। তাহলে কিন্তু কি না শেষের দিকে যে শূন্যগুলো আছে তার গুরুত্ব থাকবে। তাহলে এখানেতে কতগুলো গুরুত্বপূর্ণ সংখ্যা সেটা আমরা দেখতে পাচ্ছি 5টা। তাহলে এখানটার উত্তর কত চলে আসবে, তাৎপর্যপূর্ণ সংখ্যা আসবে কতগুলো না 5টা। বোঝা গেছে কথা? তাহলে দেখ এর পরবর্তী এক্সাম্পলেতে চল, দেখ কি বলা হচ্ছে পরবর্তী এক্সাম্পলেতে। পরবর্তী এক্সাম্পলের সময়তে তোদেরকে ধর দিয়ে দেওয়া হচ্ছে এটার ক্ষেত্রে তোরা আমাকে তাৎপর্যপূর্ণ সংখ্যা বলবি। কি কথা বলে দিচ্ছি দেখ তো, এই কথা এখানটাতে করে বলার চেষ্টা করবি। দেখ আমি এখানটাতে দিয়েছি 5.45 ইন্টু 10⁵ মিটার। ওকে, এটাতে তাৎপর্যপূর্ণ সংখ্যা কতগুলো আসছে, একবার ভিডিওটাকে পজ করে নিজেরা করে দেখে নিয়ে বলবি, আরামসে বলতে পারবি। দেখ অবশ্যই দেখ 10 এর পাওয়ারেতে যে ঘটনাগুলো থাকে তাদের আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যার সঙ্গে হিসাব নিকাশ নিতে হয় না, শুধু বাকি যে কোয়ান্টিটিটা আছে তার মধ্যে কতখানি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে সেটাকেই আমাকে অ্যান্সারে বলতে হয়। তাহলে এখানটাতে তাৎপর্যপূর্ণ সংখ্যার কতগুলো বলে দিবি কত না 3। এই হলো তোর কথা। এবারে দেখ এই কথাগুলোর সাথে সাথেই তোদের কিন্তু রাউন্ডিং অফ করাটা জানতে হবে। আশা করি তোরা রাউন্ডিং অফ করা জানিস, যদি জেনে থাকিস তো ভালো, যদি না জেনে থাকিস আমি রাউন্ডিং অফ করাটা একটুখানি হালকা করে বলে দিই। তাহলে আমাদের এখানটা থেকে পরের কথাটাতে কিসে চলে যাচ্ছি দেখ তো, রুলস অফ রাউন্ডিং অফ। ওকে,
তাহলে রাউন্ডিং অফের নিয়ম। কিরকম কথা, জাস্ট তোদের আমি এক্সাম্পলের সাহায্যে বলে দেবো, কয়েকটা কথা বললেই তোরা জিনিসটাকে ঘটনাটাকে ধরতে পারবি। যেমন ধর আমাদের এখানটাতে একটা সংখ্যা দেয়া আছে কত, 2.336। ওকে, এটাকে বললো কি দশমিকের পরেতে 2 দশমিক স্থান অবধি সংখ্যাতে এটাকে লেখো। তোরা 2 দশমিক স্থান অবধি সংখ্যা বলতে কোথায় বুঝতে পারছিস, না আমাদের এখান অবধি লিখতে হবে। দেখ এখানেতে লাস্ট যে ডিজিটটা আছে সেটা কি আছে, 5 এর থেকে বেশি। 5 এর থেকে বেশি থাকলে এখানেতে আমাদের ভ্যালুসটাকে কত লিখতে হয়, আর 2 দশমিক স্থানের সময়তে সেটাকে এক ঘর বাড়িয়ে নিয়ে লিখতে হয়। তাই ভ্যালুস লিখবো কত, 2.34। নিশ্চয়ই শিখেছিস। দেখ তো পরের এক্সাম্পল যদি আমি এরকম দিই, 2.333, এটাকে বললো কি দশমিকের পর 2 দশমিক স্থান অবধি সংখ্যাটাকে লেখো। আমরা যে উদাহরণগুলো লিখছি প্রত্যেকটাতেই আমাদের তোদেরকে বলছি কি না 2 দশমিক স্থান অবধি, যাতে তোদের প্রত্যেকটাই আমাদের শিখে যাস। ওকে, তাহলে দেখ এটার ক্ষেত্রে তোরা বলতে পারবি কি, দেখ আমাদের 2 দশমিক স্থানের পরের সংখ্যাটা কত আছে, 3, যেটা কি 5 এর থেকে কম। 5 এর থেকে কম হলে নাম্বারটা যা ছিল তাই রয়েছে। ওকে, এবারেতে তোরা যেটা জানিস কিনা জানি না, দেখ 5 এর থেকে কম আর 5 এর থেকে বেশি হলে সেটার নিয়ম শিখে নিলি। 5 এর থেকে কম হলে কি শিখে নিলি, না নাম্বারটা যা ছিল তাই রয়ে যাবে। 5 এর থেকে বেশি হলে তোরা কি শিখে নিলে, নাম্বারটার মধ্যে 1 বাড়িয়ে দিতে। কিন্তু যদি লাস্ট পয়েন্টটা এক্স্যাক্টলি 5 থাকে, অর্থাৎ ধর আমাদের এখান থেকে কথা বললাম কি 2.335, অর্থাৎ লাস্ট পয়েন্টটা কি এক্স্যাক্টলি 5। যদি লাস্ট পয়েন্টটা এক্স্যাক্টলি 5 হয় তখন তোদের নিয়ম কি বলছে, তখন নিয়ম বলছে দেখ যে আমাকে চেক করতে হবে তার আগের ডিজিটটা অড না ইভেন। যদি আগের ডিজিটটা তোদের অড হয় তখন কি করতে হবে, এই সংখ্যাটা থেকে আগের ডিজিটের ভ্যালুটাকে 1 বাড়িয়ে দিতে হবে। আর যদি কখনো এই রকম দিয়ে দেয়া থাকে 2.265, এখানেতেও দেখ লাস্টের সংখ্যাটা 5, কিন্তু আগের যে ডিজিটটা সেই ডিজিটটা কি আছে, আগের ডিজিটটা আছে হচ্ছে আমাদের ইভেন। তাহলেতে যদি আগের ডিজিটটা কখনো ইভেন থেকে থাকে তখন কিন্তু এখানেতে তার পরিবর্তন হবে না। অর্থাৎ এখানেতে সরি 2 পয়েন্ট আমাদের কত লিখে রাখবো এখানটা থেকে, 2.2 সরি 2.26 অ্যান্সারটাকে করে দেবে। ওকে, তাহলে আমাদের কি কথা দেখলাম, দেখ তো এখানেতেও লাস্টে 5 ছিল, এখানেতেও লাস্টে 5 ছিল, কিন্তু তার আগের ডিজিটটা কি ছিল দেখ তো, এটার ক্ষেত্রে আগের ডিজিটটা ছিল অড নাম্বার। যদি আগের ডিজিটটা অড নাম্বার থেকে থাকে তখন আমাদের 2 দশমিক স্থান অবধি এটাকে লিখতে গেলে কি করেছি দেখ তো, আগের ভ্যালুটার ক্ষেত্রে আমাদের 1 ইনক্রিজ করেছি, অর্থাৎ 1 বাড়িয়ে দিয়েছি। আর কিন্তু এই ঘটনাটার ক্ষেত্রে আমরা কি করেছি দেখ তো, এখানেতে দেখ এখানেতেও লাস্টে 5 ছিল, কিন্তু লাস্টে 5 থাকলেও তার আগের ডিজিটটা কি ছিল দেখ তো, তার আগের ডিজিটটা ছিল হচ্ছে একটা ইভেন নাম্বার। ইভেন নাম্বার থাকলে এখানেতে যা ঘটনা ছিল সেই সেম জিনিসটাকেই কিন্তু এখানেতে আমরা লিখে দিয়েছি, অর্থাৎ তার পরিবর্তন করিনি। এই হলো কি তোদের ছোট্ট একটুখানি নিয়ম, যেটা কিন্তু তোদের জানা আছে। যদি না জানা থাকে আমি তোদেরকে এখানেতে এই 4টে উদাহরণের মাধ্যমে শিখিয়ে দিলাম, সেটাকে যেন তোরা একটুখানি রিপিট করে ফেলিস। আমাদের কিন্তু এই ঘটনাটাকে কাজে লাগাতে হবে। হলো, এবারেতে দেখ আমাদের কি জিনিস করব না, যোগ করার সময় এবং বিয়োগ করার সময়তে তাৎপর্য শূন্য সংখ্যার কিরকম ব্যবহার করা হয়। ওকে, তাহলে যোগ বা বিয়োগের সময়তে তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলোকে আমরা কিরকম ভাবে ব্যবহার করি সেটা নিয়ে একটুখানি দেখি। চল, তাহলে প্রথমেতেই আমরা দেখে নিচ্ছি কার ক্ষেত্রে, যোগ করার সময়। ওকে, যোগের সময় তাৎপর্যপূর্ণ সংখ্যা। ওকে, চল আগে আমরা সিম্পল একটাখানি অ্যাডিশন করে দেখে নিই, তারপরে তো উদাহরণের সাথে সাথে আমরা এটাকে করতে থাকবো। উদাহরণের সাথে সাথে করলে কি হবে, তোদের বুঝতে সুবিধা। চল, কি দিচ্ছি দেখো, একটা সিম্পল অ্যাডিশন করার কথা। 2.30 তার সাথে আমি কি অ্যাডিশন করতে দিচ্ছি, 2.505।
তো সিম্পল কথা, তোরা সেটাকে অ্যাডিশন করলে আমাদের ভ্যালুসটাকে কত বলে দিতে পারবি? বল এখান থেকে করছিস কত? সিম্পল কথা স্যার কি করাচ্ছেন আপনি? 4.805, রাইট? এবারেতে যখনই আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যার টার্মে আমরা এটাকে যোগ করতে চাইছি না, তখন কিন্তু আমাদের এখান থেকে এই যে অ্যান্সারটা করলাম, আমাদের কিন্তু পরীক্ষায় করলে আমাদের শূন্য দিয়ে দেবে, অর্থাৎ আমরা ভুল করে ফেলেছি। এখানেতে নিয়ম কি বলছে ভাই? এখানেতে নিয়মটা দেখতে থাকো। কি বলছে দেখো, এখানেতে যোগ করার সময় তো আমাকে দেখতে হবে দশমিকের পরেতে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। তাহলে কি বললাম, দশমিকের পরেতে এখানেতে তাৎপর্যপূর্ণ সংখ্যা কতগুলো ছিল? দেখো তো 30, দুটোই তাৎপর্যপূর্ণ। কেননা আমাদের দশমিকের পরেতে যে অন্তিম জিরো থাকে, সেই অন্তিম জিরোর গুরুত্ব আছে। তাহলে আমাদের কি কথা দেখে নিলাম, প্রথম সংখ্যাটার ক্ষেত্রে দশমিকের পরে তাৎপর্যপূর্ণ সংখ্যা, সেটার ভ্যালুসটা কত দেখে নিলাম, না হচ্ছে যে আমাদের 2। তার পরবর্তী সংখ্যাটার ক্ষেত্রে দেখো দশমিকের পরেতে কতগুলো তাৎপর্য শূন্য সংখ্যা আছে? 3। এবার নিয়ম কি বলছে, আমাদের এদের যোগ করার ফলেতে যে যোগফলটা পাবো, সেই যোগফলটাতেও দশমিকের পরেতে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে, সেটা হচ্ছে এই দুটোর মধ্যে সর্বনিম্ন যেটা হবে। ওকে, তাহলে এই দুটোর মধ্যে সর্বনিম্ন তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? দুটো। তাহলে আমাদের এই উত্তরটাতেও কি থাকবে, দশমিকের পরেতে দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে। বোঝা গেছে কথা? তাহলে দশমিকের পরেতে যদি আমি দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যার কথা বলি, সেটা কি দেখছি দেখতো, এই সংখ্যাটাকে লিখবো কিরকম ভাবে, দেখ এখানটাতে লাস্টে কত আছে? 5। তাহলে আমাদের আগের সংখ্যাটাকে দেখতে হবে কি, সেটা অড না ইভেন? এখানেতে জিরো, তাহলে জিরোটাকে আমরা কি হিসাবে ট্রিট করি? সাধারণত ইভেন হিসাবে ট্রিট করি। তাহলে এটার উত্তরের সময়তে কত চলে আসবে দেখ না, 4.80। ওকে, তাহলে আমাদের উত্তরটা লেখার সময়তেও কি করতে হবে, দেখ চেক করব কি, দশমিকের পরেতে তোর কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। এটাই ছিল দুটো, এটাই ছিল তিনটে। তাহলে উত্তরের সময়তে কি আসবে, দশমিকের পরে সর্বনিম্ন তাৎপর্যপূর্ণ সংখ্যাটা আসবে। তাহলে এটাতে ছিল দুটো, এটাতে ছিল তিনটে। তাহলে উত্তরটাতে কি আসবে, দশমিকের পরেতে তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে কত? দুটো। তাই এখানে যে উত্তরটা আছে, সেই উত্তরটা হয়ে গেল কোনটা, এটা। বোঝা গেছে? যোগের ক্ষেত্রেও যা নিয়ম, বিয়োগের ক্ষেত্রেও কিন্তু সেই একই নিয়ম। অর্থাৎ বিয়োগের ক্ষেত্রেও আমাদের চেক করতে হবে কি, দশমিকের পরেতে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। যেটা হবে সব থেকে কম, উত্তরের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই কম সংখ্যাটাই প্রপাগেট হবে। হলো কথা? পরের কথায় এসো। এটারই মতন আরো একটা এক্সাম্পল আমি দেব, আমার সাথে তোরাও করে নিবি। কি কথা, দেখ আমার সাথে তোর একটাকে বাড়িতে বিয়োগ করে দেখ। ধর আমি দিচ্ছি কত, 4.337। সেটা থেকে তোদের আমি বিয়োগ করতে বললাম কত না, 0.30। ওকে, এই বিয়োগটাকে তোরা একবার কর, করার পরে তো আমাকে উত্তরটা বলবি। 1 মিনিট তোরা পজ করে নিয়ে কিন্তু করিস আমার সাথে, তাহলে কিন্তু তোরা ভালো করে ম্যাচ করে করতে পারবি। কমপ্লিট করার চেষ্টা কর। দেখ তো এখানটাতে কি আসছে, এটার অ্যান্সার কত চলে আসবে দেখতো, 4.037, রাইট? তাহলে এখানে তো আমাকে কি চেক করতে হবে, এখানে তো আমাকে চেক করতে হবে কি, দশমিকের পরেতে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। নে তোরা নিজেরাই চেক করে দেখার চেষ্টা কর। দেখ এটাতে দশমিকের পরে তাৎপর্যপূর্ণ সংখ্যা কতগুলো আছে, তিনটে। এটাতে দশমিকের পরেতে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত আছে, দুটো। তাহলে উত্তরেতে আমাদের দশমিকের পরেতে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে, না স্যার দুটো। তাহলে আমাদের এখান থেকে এটাকে দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা দশমিকের পরে দিয়ে লিখলে উত্তরটাকে কি লিখতে পারবো, আরামসে তোরা বলতে পারবি, এটা আসবে কত দেখতো, 4.04। কেন? কেননা লাস্ট যে ডিজিটটাকে আমরা ড্রপ করছি, সেই ডিজিটটা কি ছিল, না ভাই সেটা 5-এর থেকে বেশি ছিল। তাহলে 5-এর থেকে বেশি থাকলে তার আগের সংখ্যাটাকে 1 বাড়িয়ে দিতে হয়। তাই এখানটার উত্তর হিসাবে আমরা এটাকে ট্রিট করি। তো এই চলে গেল কিসের সময়, যোগের সময় তাৎপর্যপূর্ণ সংখ্যা। স্যার যোগের সময়তে যেটা হয়, বিয়োগের সময়তেও তো সেই একই ঘটনা ঘটে। তাই যোগ বা বিয়োগ যা কিছুই বলি না কেন, সেই দুটোর ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ সংখ্যার রুলসটাকে দেখে নিলাম কি, না আমরা এটাকে দেখে। বোঝা গেছে কথা? এর পরের ক্লাসে মানে এর পরের পয়েন্টেতে চল।
এর পরের পয়েন্টেতে তোরা দেখবি কি গুণ করার সময় তাৎপর্যপূর্ণ সংখ্যার ব্যাপারটা কিরকম ভাবে। ওকে, তাহলে আমাদের কি লিখে দিচ্ছি, গুণ করার সময়তে তাৎপর্যপূর্ণ সংখ্যার ব্যবহার। শুনতে পাচ্ছিস তো বাবা? তাহলে দেখতো, গুণ এর সময় তাৎপর্যপূর্ণ সংখ্যা। ওকে, কিরকম কথা বলছি দেখ, সিম্পল এক্সাম্পল নে। ধর আমাদের কোথাও কি কি কথা আছে দেখ তো, নে এরকম 2.3, তার সাথে আমরা কাকে মাল্টিপ্লাই করছি, 2.30। ওকে, এটাকে মাল্টিপ্লিকেশন করে তোরা বলতো গুণ করার সময় তোদের এটার উত্তর কত আসবে বা কি রকম ভ্যালুস পাচ্ছিস, দেখ করে বলার চেষ্টা কর। দেখ 2.3 ইন্টু 2.30, তাহলে এই 2.3 আর 2.30 কে মাল্টিপ্লাই করলে আমরা কত পাচ্ছি দেখ তো, মাল্টিপ্লাই করলে পাচ্ছি হচ্ছে আমরা কত, 5.29। কিন্তু এখানেতে তাৎপর্য সম্পূর্ণ সংখ্যার নিয়ম অনুযায়ী উত্তরটাকে কিরকম লেখা উচিত। আগেরটাতে কি দেখেছিলাম আমরা, দশমিকের পরেতে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, কিন্তু এটার ক্ষেত্রে গুণের সময়তে আমরা কি দেখবো, সেটা হচ্ছে কি টোটাল তাৎপর্যপূর্ণ সংখ্যা কতগুলো আছে। তাহলে দেখ উপরেরটাতে টোটাল তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা, দুটো। যার সাথে গুণ করেছি 2.30, তাতে তাৎপর্যপূর্ণ সংখ্যা কোনটা, তিনটে। এই দুটোর মধ্যে সব থেকে কম যেটা হয়, এই দুটোর মধ্যে সব থেকে কম কত, 2। তাহলে উত্তরটাতেও আমাদের কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে, সেটা হচ্ছে দুটো। তাহলে নিয়মটার তফাৎ কোথায়, সেটা হচ্ছে যোগ বা বিয়োগের সময়তে তোরা কি দেখছিস, সেটা হচ্ছে দশমিকের পরে সর্বনিম্ন তাৎপর্যপূর্ণ সংখ্যা কত আছে। আর আমাদের এইটার ক্ষেত্রে অর্থাৎ গুণের ক্ষেত্রে তোরা কি দেখে নিচ্ছিস, সেটা হচ্ছে কি টোটাল তাৎপর্যপূর্ণ সংখ্যা কতগুলো আছে। এখানেতে টোটাল তাৎপর্যপূর্ণ সংখ্যা কতগুলো আছে না, সেটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 2, তাহলে উত্তরেও কতগুলো থাকবে, 2। তাহলে এটার উত্তর লেখার সময় দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যার টার্মে লিখতে গেলে এটাকে আমাদের উত্তর লেখা উচিত কত, 5.3। তাহলে এটা চলে আসবে কত, এর উত্তর। ওকে, তাহলে আমাদের কি দেখে নিলাম না, আমাদের গুণ করার সময়টা নিয়মটা দেখ, গুণের সময়তে যা নিয়ম হয় ভাগের সময়তেও কিন্তু সেম নিয়ম হয়। তাহলে আমাদের গুণের ক্ষেত্রে যা তাৎপর্যপূর্ণ সংখ্যার রুলস, তাহলে আমাদের ভাগ করার সময়তেও কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যার সেম রুলস। তাহলে আমি এখানটা থেকে একটা উদাহরণ নিই, দেখ ধর আমাদের কোথাও বলা আছে 10.00, সেটাকে তোদের আমি ডিভাইড করতে বললাম কাকে দিয়ে, না 5.0 দিয়ে। ওকে, তাহলে উত্তরটাকে বলে দেওয়ার চেষ্টা কর। না স্যার সিম্পল কথা, 10.00 কে 5.0 দিয়ে ভাগ করলে কত আসে স্যার, এখান থেকে আমরা বলতেই পারবো, এখানটা থেকে এটা ডিভিশন করলে এখান থেকে ভ্যালুসটা আছে কত, 2। কিন্তু এর উত্তর কিন্তু 2 বললে আমাদের হবে না, আমাদের কি দেখতে হবে, আমাদের দেখতে হবে কি না এই যে দুটো সংখ্যাকে ভাগ করেছি তাতে টোটাল তাৎপর্যপূর্ণ সংখ্যা কত আছে। এখানটাতে দেখ টোটাল তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে কত, 4। এটাতে টোটাল তাৎপর্যপূর্ণ সংখ্যা কতগুলো আছে, 2। তাহলেতে এদের যে উত্তরটা হবে সেই উত্তরটাতেও কিন্তু দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে। অর্থাৎ এখানটাতে আমাদের লিখে দিতে হবে কত দেখতো, 2.0। 2 লেখাও যা, 2.0 লেখাও তা, কিন্তু এখানটাতে আমাদের হয়ে গেল কি এটাতে দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা এলো, তাই আমাদের এটা হবে কি এটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে গুণ করা এবং ভাগ করার সময়তে তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলো কিরকম ভাবে প্রোপাগেট হতে পারে বা কি কি ঘটনা ঘটে সেগুলোর উদাহরণ কিন্তু তোদের কাছে আমরা দিয়ে দিই। বুঝতে পেরেছিস পয়েন্ট? এবারে দেখ এটা থেকে তোদের পরীক্ষাতে কি রকম কোয়েশ্চেন আসতে পারে, এটা থেকে কি এত সহজ কোয়েশ্চেন আসবে, হ্যাঁ ভাই খুব সহজ নয়। কি কথা আছে, তোদের হয়তো বুঝে গেছিস তাই তোদের সহজ লাগতে পারে, কিন্তু এখান থেকেই আমাদের জেইই তেও আমাদের একটা খুব সহজ কোয়েশ্চেন এসেছিল, সেটার কথা আমরা এবারেতে উল্লেখ করে নেব। কি রকম কথা দেখতো, তাহলে দেখ এই টপিক থেকে তোদের বোর্ডের পরীক্ষাতে তো আসতে পারে এবং জেইই তে অলরেডি এসেছে খুব সহজ কোয়েশ্চেন, কিন্তু পরীক্ষায় এসেছে। তো চল তাহলে সেটাকে আমরা একবার দেখে নিই। কি কোয়েশ্চেন ছিল দেখ তো, কোয়েশ্চেন পরীক্ষাতে ছিল একটা ঘনকের। ওকে, আচ্ছা এটা কত নম্বর এক্সাম্পল হবে ভাই,
5 গিয়েছিল, তাহলে আমাদের এটা এক্সাম্পল নাম্বার কত নেব আজকের ক্লাসের ক্ষেত্রে? এটা এক্সাম্পল নাম্বার চলে আসবে হচ্ছে আমাদের 6। ওকে, তো সেই 6 নম্বর এক্সাম্পলটাতে দেখ কি বলা আছে, কোন ঘনকের, ওকে, ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য ধর বলে দেওয়া আছে হচ্ছে তোকে 1.2 সেন্টিমিটার। ওকে, ঘনকের বাহুর দৈর্ঘ্য বলা আছে 1.2 সেন্টিমিটার, দিয়ে বের করতে বলেছে ঘনকের আয়তন কত হবে। ওকে, বলার চেষ্টা কর ঘনকের আয়তন কত হবে। ওকে, না নিশ্চয়ই জানিস ভাই, তোরা সিম্পল কথা একদম, কোনো এর মধ্যে লুকিয়ে ছুপিয়ে রাখা কথাও নেই, আরামসে তোরা বলতে পারবি। দেখ তো বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যকে আমাদের কি দিয়ে লেখা হয়, স্মল এ, তার ভ্যালুস কত দেয়া আছে 1.2 সেন্টিমিটার, সেটাকে আমরা কত লিখতে পারবো 1.2 ইন্টু 10⁻⁻² মিটার। এবার দেখ ঘনকের আয়তন, সেটাকে আমাদের ফর্মুলা কত শিখেছি, v = a⁻3। তাহলে আমাদের কি করতে হবে, এই যে এর ভিতরেতে কোয়ান্টিটিটা আছে সেই কোয়ান্টিটিটার কিউব করতে হবে। আর দেখ 10⁻⁻12 এর কিউব মানে তো কত জানিস তোরা, 10⁻⁻6, এখানে তো উত্তরটাই চলে আসে কত, মিটার কিউব। এবার 1.2 তার ঘনক করলে মানে ঘনফল করলে কত পাই আমরা সবাই জানি, সেটার ভ্যালুস পেয়ে যাব, গুণ করলে আমরা দেখে নেব কত 1.728 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। ওকে, এবারে তো কথা আসছে স্যার এটা কি কারেক্ট উত্তর, না অবশ্যই কারেক্ট উত্তর নয়। এটার কারেক্ট উত্তর দেখতে গেলে কি দেখতে হবে, না আমাদের এই বাহুর দৈর্ঘ্যের সমাতে তাৎপর্যপূর্ণ সংখ্যা কতগুলো ছিল সেটাকে আমাকে দেখ। দেখ বাহুর দৈর্ঘ্যের সমাতে তাৎপর্যপূর্ণ সংখ্যা কতগুলো ছিল, দেখ নিশ্চয়ই বুঝতে পারছিস এখানে তো বাহুর দৈর্ঘ্যের সমাতে এখানটাতে তাৎপর্যপূর্ণ কতগুলো ছিল সংখ্যা ছিল, দেখ 2। আর আমরা এটাই নিশ্চয়ই শিখেছি 10 এর পাওয়ারতে যা কিছুই থাকুক না কেন সেটা তাৎপর্যপূর্ণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটায় না। তাহলে এখানটাতে আমাদের কি দেখে নিলাম, না বাহুর দৈর্ঘ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যা ছিল 2। এবারে তো আমরা তার কি করেছি, আমরা তার কি করেছি না ঘনফল করেছি। ঘনফল করা মানে কি, বেসিক্যালি সেটা হচ্ছে কি না তোর গুণ করা। তাহলে ঘনফল করেছি মানে আমরা গুণ করেছি, অর্থাৎ ঘনফলেরও যে রেজাল্টটা আছে সেই রেজাল্টেও কিন্তু আমাদের কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে, দুটো। তাহলে এখানেতে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে ভাই, এখানে তো তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে 4টে। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর নয়, এটাকে আমাকে 2টো ডিজিটে কনভার্ট করতে হবে। সেটাকে করলে আমাদের কত দেখে নিলাম, দেখ তো 1.7 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। ওকে, এটা তোর হবে তাহলে কি সঠিক উত্তর। বুঝতে পেরেছিস, একদম সহজ কোয়েশ্চেন, কিন্তু যখনই তুই সেখানে তাৎপর্যপূর্ণ সংখ্যার লজিকটাকে লাগিয়ে দিচ্ছিস, লাগিয়ে দিলে কিন্তু তোর এই ঘটনা চলে আসবে। বোঝা গেছে আশা করি। এরপরেতে দেখ একটা আমরা ছোট এক্সাম্পল, কিরকম কথা বলছি দেখ। দেখ আয়তন বের করতে দিয়েছি, তোরা করতে পেরেছিস আশা করি। যদি আমরা এখানটাতে তোদেরকে ওই কি বলে সারফেস এরিয়া, অর্থাৎ তার ক্ষেত্রফলের ভ্যালু বের করতে দিই, সেই ক্ষেত্রফলের ভ্যালুও তোরা আরামসে বের করতে পারবি, আর বের করতে পারা তোদের উচিত। তো দেখ এটা আমাদের পরীক্ষায় পড়া কোয়েশ্চেন ছিল, তাহলে এইরকম সিমিলার আর কি কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায় স্যার, দেখ সেরকম আরো একটা সিমিলার কোয়েশ্চেন তোদেরকে আমি দিয়ে দিই, সেটাকে তোরা করার চেষ্টা কর। দেখ আমি কি বলেছি, এই যে ঘনকটা করেছিলাম না, এই ঘনকের কি করেছিলাম না বাহুর দৈর্ঘ্য নিয়েছিলাম। আমি এখানটাতে নিয়ে নিচ্ছি এই যে ঘনকটা ছিল তার বাহুর দৈর্ঘ্য, এখানেতে একটুখানি আমি বদল করছি, দেখ এটা পরীক্ষায় আসেনি কিন্তু আসতে পারে। বাহুর দৈর্ঘ্য কথা নিয়ে নিচ্ছি কত না 7.203 মিটার। ওকে, এটা কার বাহুর দৈর্ঘ্যের কথা বলছি না, এটা পুরো এক্সাম্পলটাকে আমি কিন্তু ওই একটা ঘনককে নিয়েই করছি। ঘনক বলতে গেলে ইংরেজিতে কি বলা হয়, কিউব নিয়ে বলা হয়। আমি এটা থেকে বের করতে বলছি কি, আমি বের করতে বলছি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের কি নির্ণয় করার কথা বলছি না সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে,
তাহলে তোরা বের করে করার চেষ্টা কর। পরীক্ষায় কিন্তু এই রকম ধরনেরই কোয়েশ্চেন আসবে তোদের, এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন, অর্থাৎ এই রকমই ছোট ছোট কোয়েশ্চেন কিন্তু তোদের আসতে থাকবে। নে এটাকে করে বলার চেষ্টা কর। পারবি, পারবি না যে এরকম নয়, অবশ্যই করতে পারবি এবং পারতে হবে। আচ্ছা দেখ, তোরা এটুকুনি কথা তো নিশ্চয়ই জানিস, কোন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কত হয়, সেটা তো তোরা শিখেছিস। সেটা শিখেছিস কত দেখ তো, 6 × a², তাই তো? তাহলে দেখ তো এখানেতে কত আসছে, 6a², অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের 6, মানে সেখান থেকে তোরা কত করছিস, 7.203²। তাহলে দেখ 7.203², 7.203², এটাকে তোরা যদি করিস তোদের অ্যান্সারটা কত চলে আসবে দেখতে পাবি, মাল্টিপ্লাই করলে তোরা দেখতে পাবি 311.299.254 এত মিটার স্কয়ার। এবারে তো উত্তরেতে কি এটা সঠিক হবে? তোদের তো বলতে পারবি না, নিশ্চয়ই সঠিক হবে না। তার কারণ কি? তার কারণ আছে, দেখ বাহুর দৈর্ঘ্যের সমাতে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা ছিল, 4টে। তাহলে আমাদের যে উত্তরটা নিলাম, উত্তরেও কি থাকতে হবে, আমাদের 4টে তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকতে হবে। তাহলে এখানটাতে আমাদের 4টে তাৎপর্যপূর্ণ সংখ্যার টার্মে লিখতে গেলে কত লিখবো দেখতো, 311.3, কেননা তারপরেতে যে সংখ্যাটা আছে সেটা কি আছে, 5-এর থেকে বেশি আছে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের উত্তর চলে আসছে কোনটা, না এই সিম্পল কথাটা। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছিস। এইরকম ধরনেরই তোদের পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে। এবারেতে দেখ, যদি তোদের পরীক্ষাতে কোয়েশ্চেনটা একটুখানি ট্রিকি কোয়েশ্চেন করে, কিরকম আমি দেখাচ্ছি দেখ তো, পরবর্তী এক্সাম্পল নিচ্ছি, একটু ট্রিকি কোয়েশ্চেন। কিরকম কথা বলেছে দেখ, তোদের বলেছে এই কথা, এটাকে অ্যাড করতে বলেছে 533। ওকে, সেটার সাথে তোদের অ্যাড করতে বলেছে কত, 10 প্লাস 1000, রাইট? দিয়ে বলেছে ভাই এটার অ্যান্সার কত আসবে। দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু পরীক্ষায় এলে কিন্তু এটা করতেই তোদের কষ্ট হয়ে যাবে। একবার দেখ তো তোরা পারছিস কিনা নিজের। কিরকম কথা বলছি দেখ তো, দেখ এটাকে আমি অ্যাডিশন করব, অ্যাডিশন করতে গেলে কি রকম কথা দেখছি দেখ, 533, তার সাথে কাকে অ্যাড করছি, 10, তার সাথে কাকে অ্যাড করছি, 1000। তাহলে এটাকে অ্যাডিশন করলে তোর ফাইনাল ভ্যালুসটা কত চলে আসছে দেখ তো, দেখ 3451। আমাকে কি করতে হবে, এর সঠিক উত্তরটা বলতে হবে। এটা বলতে গেলে আমাদের কি শিখেছি দেখ তো, যোগের সময়তে আমরা কি শিখেছিলাম বল, যোগের সময়তে আমরা শিখেছিলাম হচ্ছে যে, না পয়েন্টের পরেতে কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট থাকে সেটা দেখতে হবে। তাহলে এখানে দেখ পয়েন্টের পরেতে কোনো সিগনিফিকেন্ট ডিজিটই নেই, অর্থাৎ আমাদের এই যে উত্তরটা করেছি এই উত্তরটা সঠিক হয়ে যাবে। কিন্তু যদি এই কোয়েশ্চেনটাকে একটু সামান্য টুইস্ট করে দেয়, কিরকম কথা বলছি দেখ তো, এরকম কথা, 533.0, তারপরে আমি কি দিয়ে দিচ্ছি দেখ, ওই 10 ছিল সেটাকে আমি দিয়ে দিলাম কত, 10.01, তারপরে আমি এটাকে দিয়ে দিলাম কত, না এই 1000। ওকে, 1000 পয়েন্ট দিয়ে দিলাম কত, 00। তাহলে তো এটার উত্তর লেখার সময় উত্তরটা কিরকম কোয়েশ্চেন করবি, না সেটার অ্যান্সার তোরা স্যার সিম্পল ভাবেই বলতে পারবি। এটা আসছে কত দেখতো, 0.01 পয়েন্ট, এই দিকটাতে তোদের অ্যাড করলে কত আসছে দেখতো, 3451। তাহলে এখানটাতে আমাদের কি করতে হবে, না পয়েন্টের পরেতে সিগনিফিকেন্ট ডিজিট গুলোকে দেখতে হবে, এবং সব থেকে যেটা মিনিমাম সেটাই উত্তরে প্রপাগেট হবে। এখানেতে পয়েন্টের পরে সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে দেখ, একটা, এখানেতে কটা আছে দেখ, দুটো, এখানেতে কটা আছে দেখ, দুটো। তাহলে উত্তরে সিগনিফিকেন্ট ডিজিট কটা থাকবে, সর্বনিম্নটা, অর্থাৎ একটা। তাহলে এখানটার ক্ষেত্রে তোদের অ্যান্সার চলে আসবে 1.543.0। ওকে, এবারেতে দেখ স্যার আপনি কি এটুকুনি বলার জন্য এই এক্সাম্পলটা নিয়েছিলেন, না ভাই এটুকুনি বলার জন্য নিইনি, এর পরের কথায় আয়, এলে তোরা বুঝতে পারবি। কি কথা দিচ্ছি দেখ তো, আমি এবারেতে তোদেরকে একটা জিনিস মাল্টিপ্লিকেশন করতে দিচ্ছি। কিরকম মাল্টিপ্লিকেশন করতে দিচ্ছি দেখ তো,
ধর আমি তোদের বললাম 53.0, তার সাথে ভাই মাল্টিপ্লাই করে দেখাও আমাকে না 2300। ওকে, এই মাল্টিপ্লিকেশনটা তোদেরকে আমি করে দেখাবো। এটাকে একবার নিজেরা করার ট্রাই করতো, এটাকে এক্সাম্পল 10 হিসাবে নিয়ে নিবি। খুব সহজ সহজ কোয়েশ্চেন, কিন্তু মনে রাখবি যে পরীক্ষায় কিন্তু এই ধরনের তাৎপর্যপূর্ণ সংখ্যা থেকে একটা এমসিকিউ আসার প্রচন্ড পরিমাণে চান্স আছে। তো দেখ এই অঙ্কটাকে করে বলতে পারছিস কিনা দেখ তো। এটাকে ক্যালকুলেটর নিয়েই করে দেখ, ক্যালকুলেটর নিয়ে গুণটাকে অন্তত করে নে, নিয়ে আমাকে অ্যান্সারটা বলার চেষ্টা করবি। দেখ এটা কত আছে, 53 ইন্টু 2300। তাহলে 53 ইন্টু 2300 করলে আমরা অ্যান্সারটা কত পাচ্ছি দেখ তো। যদি কালারটাকে চেঞ্জ করে নিই, আমরা পাচ্ছি কত দেখ, 121900। ওকে, এবারেতে কথা আসছে কি আমরা কি রকম জিনিস শিখেছি তার সাথে এটাকে কি রকম ভাবে রিলেট করব, সেটাকে একটুখানি ভাবনা চিন্তা কর। ট্রিকি ব্যাপার কিন্তু, ভালো করে দেখতে থাক। দেখ, গুণ করার সময় আমরা কি শিখেছি না, যে দুটো সংখ্যাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করছি তাদের মধ্যে সব থেকে কম সিগনিফিক্যান্ট ডিজিট যেটাতে আছে সেটাই উত্তরেতে যাবে। তাহলে এবারেতে রুলস কি বলছে আমরা কি দেখছি, দেখতে থাক। দেখ 530 এটাতে সিগনিফিক্যান্ট ডিজিট কটা আছে, তিনটে। 2300 এটাতে সিগনিফিক্যান্ট ডিজিট কটা আছে, দুটো। তাহলে উত্তর লেখার সময় আমাদের সিগনিফিক্যান্ট ডিজিট কতগুলো থাকবে না, দুটো। তাহলে দেখ এটাকে সিগনিফিক্যান্ট ডিজিটের টার্মে, দুটো উত্তরের টার্মে লিখলে এটাকে আমি কত লিখবো রে, দুটো ডিজিটের টার্মে এটাকে কি আমি লিখে দেবো 1 2। তোদের কি মনে হয় 1 2 লিখে দিলে আমাদেরকে এটাকে ঠিক বলবে দুটো সিগনিফিক্যান্ট ডিজিটের টার্মে? দেখ না, আমাদের উত্তরটা হচ্ছে কত 121900, আর আমি কি এটাকে দুটো সিগনিফিক্যান্ট ডিজিটের টার্মে তাহলে 1 2 লিখে দিলে আমার ঠিক হয়ে যাবে? নিশ্চয়ই না, বিস্তর ফারাক। তাহলে আমাকে এমন জায়গাতে যেতে হবে যাতে সেটা ফাইনাল রেজাল্টের সঙ্গে মোটামুটি কাছাকাছি গিয়ে ম্যাচ করে। তাহলে ফাইনাল রেজাল্টের সঙ্গে মোটামুটি কাছাকাছি গিয়ে ম্যাচ করাতে গেলে কি করতে হবে, এখানটাতে পাশে কয়েকটা শূন্য বসিয়ে দে না। ওকে, দেখ না এখানেতে কি ছিল, নাম্বারটা ছিল 121900, আমি এখানটাতে কত করেছি 120000, তাই তো? তাহলে এখানটাতে কি ঘটনা চলে আসছে, দেখ না এখানটাতে তো সিগনিফিক্যান্ট ডিজিট কটা, লাস্টের যেসব জিরো গুলো থাকে অর্থাৎ অন্তিম শূন্যগুলো, অর্থাৎ আমাদের যে ট্রেলিং জিরো গুলো থাকে সেই ট্রেলিং জিরো গুলোর কোনো সিগনিফিক্যান্ট থাকে না। তাহলে এখানটাতে যে সংখ্যাটা নিলাম এই সংখ্যাটার ক্ষেত্রে তোদের কি থাকবে, সিগনিফিক্যান্ট ডিজিটের টার্মে হিসাব করতে গেলে এখানেতে দুটো সিগনিফিক্যান্ট ডিজিট থাকবে। তাহলে দেখ কি কি পারপাস সলভ হলো, এখানে ছিল তিনটে, এখানে ছিল দুটো, তাহলে উত্তরেতে সিগনিফিক্যান্ট ডিজিট কটা হওয়ার কথা, দুটো। এবং উত্তরটাও এমন হলো সেটা দেখ অরিজিনাল ভ্যালুটার মোটামুটি কাছাকাছি। তাহলেতে আমরা এখান থেকে বলতে পারবো কি সিগনিফিক্যান্ট ডিজিটের রুলসও ফলো করা হচ্ছে, আবার কি হচ্ছে না আমাদের সংখ্যাটাও কাছাকাছি গিয়ে পৌঁছাচ্ছে। বোঝা গেল? এরপরেতে আর একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেবো তোদের, যা তোদের সিগনিফিক্যান্ট ডিজিটের রুল শিখিয়েছি যদি তোরা আরো একবার ভিডিওটাকে তোরা রিক্যাপ করে দেখিস, আশা করি তোদের কিন্তু সিগনিফিক্যান্ট ডিজিট নিয়ে কোনো ভুল হতে পারে না। আচ্ছা, পরের এক্সাম্পলটার ক্ষেত্রে দেখ আমি এরকম দিচ্ছি, একটা আমি রুট করতে বলছি। কিসের রুট করতে বলছি দেখ তো, রুট ওভার অফ 79.6। এটাকে তোরা করে বলতো এটার অ্যান্সার হওয়া উচিত কত, অর্থাৎ এর সিগনিফিক্যান্ট ডিজিট, এরর অ্যানালিসিস, এই সমস্ত কিছুকে ইনক্লুড করে এটার অ্যান্সার কত আসা উচিত একবার বলার চেষ্টা করতো। দেখ তো এখানটাতে আমাদের কি ক্যালকুলেট করতে দিয়েছি, রুট ওভার অফ 79.62। তাহলে দেখ রুট ওভার অফ 79.62 সেটা করলে আমাদের কত অ্যান্সার আসছে দেখ তো, 8.92300398। কিন্তু এটা কি আমাদের উত্তর হবে ভাই, না অবশ্যই না। তার কারণ কি দেখ, এটাতে আমরা করেছি কি রুট ওভার করেছি অর্থাৎ বর্গমূল করেছি। বর্গমূল কি, বর্গমূল বেসিক্যালি একটা ভাগ করার নিয়ম। তাহলে ভাগ যখন করছি আর গুণ যখন করছি সিগনিফিক্যান্ট ডিজিটের নিয়ম আমরা কি শিখে নিয়েছি, খুবই সিম্পল নিয়ম আমরা শিখেছি। কিরকম কথা না, টোটাল আমাদের উপরেতে
যে সিগনিফিকেন্ট ডিজিট থাকে উত্তরেতেও থাকবে আমাদের কি সেই সিগনিফিকেন্ট ডিজিট। অর্থাৎ আমাদের যদি দুটো নাম্বার নিয়ে গুণ করার কথা বলে থাকতাম সেখানে সর্বনিম্ন যেটা থাকতো উত্তরেতেও আমাদের সেই সংখ্যাটা আসতো। কিন্তু এখানেতে তো আমরা একটা নাম্বারকে নিয়েই ভাগ ডিল করছি, তাহলে আমাদের এখানটাতে কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট ছিল ভাই? চারটে। তাহলে উত্তরটাতে আমাদের কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট থাকা উচিত? চারটে। তাহলে আমাদের এখান থেকে চারটে ডিজিটকে নিয়ে নিলে এখান থেকে ভ্যালুসটা কত দেখে নিচ্ছি দেখ না, 8.923। তাহলে এটাই আমাদের কি হয়ে যাবে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে উত্তর হিসাবে পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছিস, কোনো অসুবিধা থাকার কিন্তু কথা না। আচ্ছা, তাহলে এটুকুনি করলেই তোদের কিন্তু আমাদের এই সিগনিফিকেন্ট ডিজিটের সমস্ত যা যা কনসেপ্ট আছে সেই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। যোগ করতে গেলে কি করতে হবে সেটাও তোদের কাছে ক্লিয়ার হয়ে গেল, ভাগ করতে গেলে কি হয়ে যাবে সেটাও তোদের কাছে ক্লিয়ার হয়ে গেল, তোদের বর্গমূল করতে গেলে কি করতে হবে সেটাও ক্লিয়ার হয়ে গেল। যদি তাহলে তোদের কখনো ঘনমূল আসে সেটাও নিশ্চয়ই করতে পারবি। ঘনমূল এলেও কি সেটাও হচ্ছে বেসিক্যালি একটা ভাগ করার পদ্ধতি। তাহলে সেখানে তো সিগনিফিকেন্ট ডিজিট কতগুলো থাকবে না, মেন ডিজিটটাতে আমাদের যতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে ফাইনাল ডিজিটটাতেও আমাদের কি থাকবে না ততগুলোই সিগনিফিকেন্ট ডিজিট থাকবে। বুঝতে পেরেছিস কথা বাবা? এবারেতে একটা জিনিস তোরা আমাকে বল, তোদেরকে আমি আগের ক্লাসেতে করিয়েছিলাম কিন্তু সেটা তোদের আমি অঙ্ক করাইনি। ওকে, তো দেখ সেটার কথা একটা পয়েন্ট যদি তোদের আমি বলে দিই, ছোট্ট একটুখানি কথা, কিন্তু সেটা আমাদের পরীক্ষাতে আসতে পারে, সেই জন্যই আমাদের আমি এই লাস্ট এই ক্লাসটা শেষ হয়ে যাবার পরেতেও আর একটা অঙ্ক নিয়ে নিচ্ছি যেটা তোদের প্রিভিয়াস ক্লাস রিলেটেড কিন্তু সেটা তোদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমাদের দেখতো এটা নাম্বারিংটা কত আসছিল জানো? নাম্বারিংটা আসছিল 11। ওকে, তাহলে আমি 11 দিয়ে একটা সিম্পল কথা বলছি। দেখ আমাদের তিনটে রিডিংস দিয়েছে, তিনটে রিডিংস কি কি দিয়ে দিয়েছে দেখতো। একটা দিয়ে দিয়েছে তোর 5000 মিটার। ওকে, একটা রিডিংস তো দিয়ে দিয়েছে কত দেখতো 5 ইন্টু 10 স্কোয়ার মিটার। আর একটা জিনিস তোদের রিডিংস দিয়ে দিয়েছে কত 500 মিটার। ওকে, দিয়ে আমাকে বের করতে বলেছে এই রিডিংস গুলোর মধ্যে কোন রিডিংসটা সব থেকে বেশি অ্যাকুরেট। অর্থাৎ অ্যাকুরেট বলতে আমাদের বাংলায় তাকে বলেছিলাম কি কার সঠিকতা বেশি। অর্থাৎ এই তিনটে রিডিংস দিয়ে আমাদের বের করতে বলেছে কার সঠিকতা বেশি। ওকে, একবার বলার চেষ্টা করতে দেখি তোরা। পারবি, এমন কোনো বড় ডিল নয়, আরামসে করতে পারবি। বলার চেষ্টা কর। সিম্পল লাইনেতে এটা তোদের মনে রাখতে হবে কিরকম কথা দেখতো, যার আপেক্ষিক ত্রুটির মান কম। ওকে, যার আপেক্ষিক ত্রুটির মান কম। ওকে, সেটা বেশি সঠিক হবে। ওকে, তাহলে আমাকে এখান থেকে কি দেখতে হবে, এই প্রত্যেকটা সংখ্যার আপেক্ষিক ত্রুটির মান কম কার সেটা আমাকে দেখে নিতে হবে। কিন্তু দেখ এর মধ্যে তো এররের টার্ম কোথাও আমাদের ইনক্লুড করে দেয়া নেই, তাহলে আমাদের এখান থেকে এররের টার্ম দেখতে গেলে কি রকম ভাবে করব। দেখ এখানটাতে মিটারের টার্মে দিয়েছে, তাহলে আমাদের এর পরবর্তী রিডিংসটা তোদের কত হতে পারে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস, দেখ এর পরবর্তী রিডিংসটা হতে পারে কত 5001। তার মানে কি দেখ জিরোর পরেতে কতখানি আসতে চলেছে, সেটা আসতে চলেছে 1। অর্থাৎ এখানেতে যে এররের টার্মটা, অর্থাৎ আমাদের কার এররের কথা বলছি, চরম ত্রুটি বা অ্যাবসলিউট এররের টার্মটা, সেই এররের টার্মটা কতখানি আসবে 1। আর এখানেতে অরিজিনাল সংখ্যাটা কত, এখানেতে অরিজিনাল সংখ্যাটা হচ্ছে 5000। তাহলে এখানটাতে আপেক্ষিক ত্রুটির মান কত চলে আসবে 1/5000। বোঝা গেছে কথা? তারপরেরটার ক্ষেত্রে দেখ, তারপরেরটার ক্ষেত্রে আমাদের পরবর্তী টার্ম কত আসতে পারে দেখ তো, সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস 6 ইন্টু 10⁻²। তাহলে দেখ এখানটাতে আপেক্ষিক ত্রুটির মান কত আসছে না, এখানটাতে আপেক্ষিক ত্রুটির মান আসছে দেখ না, এখানটাতে উপরেতে ডেল্টা এল তার জায়গায় চলে যাচ্ছে কত দেখ 1/10²। মানে এখানেতে তোর যে চরম ত্রুটি তার মান চলে আসছে কত 1 ইন্টু 10²। নিচে কত আসছে দেখ তো, সেটা আসছে দেখ 5 ইন্টু 10²।
মানে বেসিক্যালি এটা চলে এলো কত 1/5। এরপরেতে আসছে কি দেখতো এটা 500 মিটার, তাহলে 500 মিটার থাকলে এর পরবর্তী সংখ্যা কত আসতে পারে দেখ 501। তাহলে এখানেতেও কতখানি তফাৎ, এক ঘরের তফাৎ অর্থাৎ 1 মিটারের তফাৎ। তাহলে এখানেতেও আমাদের কি শিখে নিলাম, আপেক্ষিক ত্রুটির মান শিখে নিলাম কত 1/500। ওকে, তাহলে দেখ এই যে তিনটে সংখ্যা পেয়েছি, এই তিনটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সব থেকে কম স্যার? না নিশ্চয়ই বুঝতে পারছিস, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা সব থেকে কম। অর্থাৎ আমাদের এই নাম্বারটা কার করসপন্ডিং জায়গাতে ছিল, না এই জায়গাটাতে ছিল। তাই আমরা এখানটাতে বলে দেব কি, না 5000 মিটারের যে আমরা রিডিংসটা পেয়েছি, সেই 5000 মিটারের রিডিংসটা আসবে কি, না আমাদের সব থেকে বেশি সঠিক। ওকে, তাহলে আমাদের এখানটা থেকে উত্তরের অ্যান্সারের সময় কি করে দিচ্ছিস, না 5000 মিটার যেটা আছে সেটা আসছে কি, না সব থেকে সঠিক। ওকে, এই রকম ভাবে তোদের কিন্তু কোয়েশ্চেন দিতে পারে, তোদেরকে বোকা বানাতে পারে, তাহলে তোরা কিন্তু সেটাতে তোরা তৈরি থাকবি। তাহলে নিয়ম কি শিখে নিলাম, কার সঠিকতা বেশি করার সময় তোরা দেখে নিচ্ছিস কি, বা কোনটা বেশি পারফেক্ট। এখানে তো তোদের অতটাও ফাইনাল জিনিস দেখতে হবে না, কার অ্যাকুরেসি কার প্রিসিশন সেরকম তোদের দেবে না। এখানে তোদের কি দিয়ে দেবে, না কার সঠিকতা বেশি কার সূক্ষ্মতা বেশি, যাই বলে দিক না কেন তোরা শুধু এটাকুনি মাথার মধ্যে রেখে দিবি। কি রেখে দিবি, না যার আপেক্ষিক ত্রুটি কম সেটাই হবে কি বেশি সঠিক। এবারেতে তাহলে এখানটা থেকে আরো একটা কি জিনিস শিখিয়ে দিলাম, আপেক্ষিক ত্রুটি বের করতে গেলে তোর কিসের দরকার, ডেল্টা এল এর ভ্যালু দরকার। তাহলে ডেল্টা এল এর ভ্যালুটা তোরা কিরকম ভাবে দেখবি, না দেখবি এর পরবর্তী নাম্বারটা কতখানি হতে পারে। তাহলে পরবর্তী নাম্বার আর ওই নাম্বারটা তাদের মধ্যে যে তফাৎটা সেটাকেই তোরা আপেক্ষিক ত্রুটি হিসাবে দেখবি। তাহলে এখানটাতে আমরা কি দেখেছি দেখ, এটা দেখেছি 5000, এটা দেখেছি কত 5001। তাহলে এদের মধ্যে তফাৎ কতখানি, একের তফাৎ। তাই এখানেতে আমাদের ডেল্টা এল এর জায়গায় লিখেছি কত 1 ডিভাইডেড বাই অরিজিনাল সংখ্যা, সেটাই তো আপেক্ষিক ত্রুটি দেয়। কিন্তু পরেরটার ক্ষেত্রে কি দেখলাম দেখ ভাই, তো এখানটা 5 আছে, তাহলে তার পরের নাম্বারটা এখানে হতে পারে কত 6। তাহলে এদের দুজনের মধ্যে তফাৎ কত দেখলাম 1 ইনটু 10 স্কয়ার। তাই এখানতে চরম ত্রুটির মানের জায়গায় দেখলাম কত 1 ইনটু 10 স্কয়ার, কিন্তু সেটাকে অরিজিনাল ভ্যালু কত ছিল 5 ইনটু 10 স্কয়ার, তাই সেটাকে ডিভাইড করে পেলাম কত এত। ওকে, তাহলে আমাদের এই রকম পদ্ধতির সাহায্যে আমরা কি করব, না কার সঠিকতা বেশি সেটাকে নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে তোরা এই জিনিসগুলো সম্বন্ধে নিজেরা প্র্যাকটিস করতে থাক। পরের ক্লাসেতে আমরা হাজির হব দৈর্ঘ্যের পরিমাপ করার যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো নিয়ে তোদের অ্যানালিসিস করতে তোদের সাথে হাজির হব। ওকে, তো চল সেই জন্য ভালো থাকিস, শরীর ঠিক রাখিস, গরমে নিজেদের কেয়ার নিস, এবং বাই বাই।